মেয়েদের কাজই তো একটু রান্না করা, বাসন মাজা আর বাচ্চা মানুষ করা। এর বেশি আর কি কাজ করো তোমরা? ফরিদের মুখে কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। অফিস ছুটির কারণে জনাব এখন বাসায় ফ্রি টাইম কাটাচ্ছে। সারাক্ষণ টিভি গিলে খাচ্ছে আর একটু পরপর চায়ের অর্ডার করে যাচ্ছে। আমি চা দিয়েই আবার রান্নাঘরে চলে যাচ্ছি। দেখে সে আমার হাত ধরে বলল, একটু তো কাছে বসতে পারো নাকি? কয়েকদিন যাবৎ আমি খেয়াল করছি তুমি সারাক্ষণ রান্না বান্না আর ঘর গোছাতে ব্যস্ত। আমার জন্য সময়ই নেই তোমার। আমি একটা হাসি দিয়ে বললাম, বাবার জন্য বিকালের নাস্তা বানাতে হবে, পরে গল্প করব। বলেই আবার রান্নাঘরে চলে গেলাম। দেখাশোনা করে বিয়ে আমাদের। প্রথম যেদিন ফরিদ আমাকে দেখতে এসেছিল সেদিন আমার সাথে অনেক কথা বলল। বিয়ের পর থেকে সে তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। বিয়ের আগে আমি সারাদিন কি করি না করি জানতে চাইতো, কিন্তু এখন সে মনে করে আমি সারাদিন শুয়ে বসেই সময় কাটাই, অথচ পুরো সংসারটায় আমাকেই সামলাতে হয়। এক হাতে ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না, জামা কাপড় কাচা, বাসন মাজা, এছাড়া প্রায় সময় বাজারটা আমাকেই করতে হয়। শ্বশুর প্যারালাইজড হয়ে বিছানায় পড়া, তাকে ডাক্তার দেখানো, ওষুধপত্র টাইমে টাইমে খাবার বানিয়ে দেওয়া, এসব একা হাতেই সামলাতে হয়। বিয়ের আগে পুরুষ প্রেমিকের মতো আচরণ করলেও বিয়ের পর প্রেমিক সাজার ভানটুকুও করতে পারে না। তখন তারা গম্ভীর এক আনরোমান্টিক পুরুষে রূপান্তরিত হয়। অথচ চাইলে বিয়ের পরও একজন হাজবেন্ড একজন ভালো প্রেমিকও হতে পারে। হাজব্যান্ড, প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, এই শব্দগুলো পুরুষদেরই ডাকনাম। কেউ কেউ এই ডাকনামগুলো ধরে রাখার জন্য সেই সব দায়িত্বগুলো ঠিক মতো পালন করে যায়। আবার কেউ শুধু পুরুষ নামের গণ্ডিতেই নিজেকে আটকে রাখে। নারী তার প্রিয় পুরুষকে তখনই এই সব নামে ডাকতে পারে যখন তার প্রিয় মানুষটি সেই সব নামের মর্যাদা রাখে। ফরিদের সবসময় তাড়াহুড়ো থাকে, নাকে মুখে খেয়েই অফিসে দৌড় দেয়। তারপর রাতে ফিরে আর তার সাথে সারাদিনের গল্প করার সময় হয় না। প্রথম দিকে মন খারাপ হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। মোবাইল ধরে দেখি অ্যালার্ম দেয়া হয়নি, অথচ প্রতিদিনের অ্যালার্ম সেট করাই থাকে যেন তাড়াতাড়ি উঠতে পারি। 10:30 বাজে। বিছানা গুছিয়ে টেবিলের সামনে গিয়ে দেখি সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথার জন্য কোনো কাজ করতে পারে না, আমিও তাকে কখনো করতে দেই না। মা কি হাঁটুর ব্যথা নিয়ে রান্না করলো? অবাক হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে চোখে মুখে পানি দিয়ে আবার রান্নাঘরে গেলাম। না, আমি তো ঠিকই দেখছি। রোহিত সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়েছেন, এখন আবার কিচেনও পরিষ্কার করছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? তুমি রান্নাঘরে কেন? সে কিচেন থেকে বেরিয়ে এসে আমাকে টেবিলে বসিয়ে বলল, রিঙ্কি, তুমি কি জানো তুমি আমার কাছে কতটা দামি? আর দামি জিনিসের সবসময় যত্ন নিতে হয়। আমি নিজেও কথাটা ভুলে গিয়েছিলাম। এই কটা দিন বাসায় থেকে বুঝেছি প্রতিদিন তুমি কতটা খাটাখাটনি করো। মায়ের শরীর খারাপ বলে কখনো কিছু করতে দাও না। আমিও তো তোমার জন্য কোনো কাজের লোক রাখিনি, কখনো নিজেও তোমাকে কাজের হেল্প করিনি। সকালে খেয়ে অফিসে যেতাম আর এসেই আবার খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়তাম। কখনো জানতেও চাইনি সারাদিন কি কি করো তুমি। অভিমানের স্বরে বললাম, মেয়েরা তো একটু রান্না করা আর বাসন মাজা ছাড়া কিছুই করে না জনাব। সরেন, আমাকে এখন দুপুরের রান্নাটা করতে দিন, নয়তো দুপুরেও সবাইকে ব্রেকফাস্টের মতো পোড়া পোড়া খাবার খেতে হবে। সে আমার মুখে পোড়া টোস্ট পুড়ে দিয়ে বলল, একদিন না হয় বরের হাতের পোড়া রান্নাই খেলে। ভাবছি তোমার থেকে রান্নাটা শিখে নেব। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বললাম, কেন?
সে মুচকি হাসি দিয়ে বলল, এখন থেকে দামি জিনিসের যত্ন নিতে হবে যে, এখনও অনেক দায়িত্ব পালন করার বাকি।